সেইটা বলবার জন্য আজকে আমার এখানে আসা। আশা করি এটাকে আপনারা একটু গুরুত্ব দেবেন। মানে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির বাইরেও, রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকেই বলে দিতাম মিটিং থেকে, কিন্তু এটা সরকারি কর্মসূচি। আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় 10 কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের 90% কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু পড়ে আছে 10% বিভিন্ন স্কিমের ব্যাপারে। সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব, বিশেষ করে যেগুলো আমরা করতে পারি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা এই টাইপের কিছু স্কিম। এবারে আমরা যেটা করব, দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন, প্রায় 10 কোটি মানুষ, এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছেন। একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কৃষিজীবী মানুষদের, ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে। এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, যেটা আমার চিফ সেক্রেটারি, আমি এবং ডিজি পুলিশ আছেন। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। মনে রাখবেন, গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে, সেই কাজগুলো যেমন চলছে, যা চলছে সেগুলো চলবে। পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে। এখন তো 100 দিনের কাজের টাকাও বন্ধ, গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ, গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ। গত 24-এর ইলেকশনে আমি দেখেছিলাম বিজেপির অনেকগুলো প্রচার করেছিল টিভিতে, জল মিশন, জল জীবন, অনেক ছবি দেখিয়েছিল, আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো। যদিও সেখানে 90% টাকা আমাদের দিতে হয়, মানে পুরো মেনটেনেন্স আমাদের করতে হয়, ল্যান্ড আমাদের দিতে হয়, পাইপ আমাদের নিয়ে যেতে হয়, তা সত্ত্বেও আমাদের 60% টাকাও দিতে হয়, ওরা মাত্র 40% দেয়। এবং তার মধ্যে মেনটেনেন্স ধরা নেই, তার মধ্যে ল্যান্ডের দাম ধরা নেই, তার মধ্যে কিছুই ধরা নেই। কিন্তু সেই টাকাটাও বন্ধ করে দিয়েছে। যেটা আমাদের জল স্বপ্ন প্রকল্প, যেটা আমরা মানুষকে বলেছিলাম পৌঁছে দেবো সবটা, আমরা প্রায় 98 লক্ষ মানুষের বাড়িতে বাড়িতে জল, নলবাহিত জল পৌঁছতে পেরেছি। কিন্তু এখনো অনেক জায়গায় পাইপ পড়ে আছে। কিন্তু যেহেতু টোটাল ফান্ডটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, তাই আমরা জমি দেওয়া সত্ত্বেও, আমরা পাইপ ফেলা সত্ত্বেও, আমরা আমাদের টাকা দেওয়া সত্ত্বেও সেই কাজটা এখন আটকে আছে। এখন আমাদের প্রায় 94টা সোশ্যাল স্কিম চালাতে হয়। আমাদের 100 দিনের কাজের বদলে কর্মশ্রী হয়েছে। আমি আপনাদের আগেই বলেছি, প্রায় 75 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি। এছাড়াও আরও যে স্কিম আছে, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কৃষক বন্ধু বলুন, সবুজ সাথী বলুন, তরুণের স্বপ্ন বলুন, ঐক্যশ্রী বলুন, শিক্ষাশ্রী বলুন, মেধাশ্রী বলুন, সবুজশ্রী বলুন, 94টা স্কিম গভর্নমেন্টের আছে। এই টোটালটাই আমরা চালাই। স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, বিনা পয়সায় রেশন দেওয়া থেকে শুরু করে, আমরা সবটাই চালাই। কিন্তু আমাদের প্রায় 1,75,000 কোটি টাকার উপরে, এখন টাকাটা আরও বেড়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা আটকে রেখেছে, আমাদের দেয়নি, আমাদের পাওনা টাকা, বকেয়া টাকা। কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষের আশীর্বাদের, শুভেচ্ছা এবং দোয়ায় বলতে পারেন আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনা সত্ত্বেও মানুষের কাজ, মানুষের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে। দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো, কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতেন। অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি।
সেই জন্য দুয়ারে সরকারে যারা পার্টিসিপেট করেছিলেন, অফিসার সহ, সরকারি কর্মচারী সহ, বিডিও, এসডিও, ডিএম, আইসি, ওসি, এসপি, অ্যাডিশনাল এসপি সহ, ডিএসপি সবাই সহ, সাধারণ মানুষও যারা এসছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই, কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে, এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো, ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। ধরুন একটা স্কুলের ছাদটা দিয়ে জল পড়ছে, ওই ছাদটা করে দিতে হবে, পুরো স্কুল বিল্ডিং নয়, ছাদটা। এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন, এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম, কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এর বিস্তৃতি খুব ব্যাপক। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি, করতে হয় টোটালটাই স্টেটকে। আমরা এখানে কি করছি, আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, ওই ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে, এবং 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এটা করতে 2 মাস সময় লাগবে, কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে, সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে। এটা গ্রামের সমস্যা, এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি। বড় প্রোগ্রাম নয়, এটা কিন্তু ছোট। আমরা স্মল ইজ বিউটিফুল, স্মলে চলে যাচ্ছি, গ্রামের অন্দরে, মাটির অন্দরে। সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা মেনে, অনলাইন পোর্টালের মাধ্যমে, কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে, নিজের কাগজ নিজে জমা দিতে পারে। আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন, 3টে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়, মানে 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে, এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি। এত সমস্যার মধ্যেও একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে, এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয়, আপনারা জানেন, তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে, কিন্তু যে ছোটখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না, সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক, গ্রামসভা যেমন কাজ করছে করুক, জেলা পরিষদ যেমন কাজ করছে করুক, মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক, কিন্তু এটা আমরা
পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি। এটা শুরু হবে 4ই আগস্ট থেকে, সরি 2 আগস্ট থেকে, মানে ফ্রাইডে থেকে, স্যাটারডে থেকে হবে। মানে এই শনিবার তো হবে না, 27শে জুলাই, নো, নেক্সট পরের শনিবার থেকে। এটা হচ্ছে রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে, তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই, ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটরিং করবে। আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন, সেখানে যারা মনিটরিং করবে। এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে, কারণ ল অ্যান্ড অর্ডার তো তাদের দেখতে হয়। আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয়, তাদের কথা কেউ শুনছে, তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে, তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে। এই সুযোগে গভর্নমেন্ট একটা 80,000 বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। 2 মাস টাইম দেওয়া হচ্ছে, মাঝে পুজোর সময়টার জন্য 15 দিন ছুটি থাকবে, সেই 15 দিনটা আমরা পরের দিকে বাড়িয়ে দেবো, কিন্তু আমরা বুথটাকে কমপ্লিট করব। এই প্রোগ্রামটার জন্যই ওপর থেকে নয়, নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য, তৃণমূল স্তরে গিয়ে। এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে। কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন এখনো পাননি, যেটা আমরা করতে পারি, সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেব। যেমন লক্ষ্মীর ভাণ্ডার সহ কিছু আছে, নতুন এসছে, কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে, কোর্টে কেস আছে আপনারা জানেন, এইসব নানা রকম টাইপের ছোটোখাটো কাজ আছে। এইটাই হচ্ছে মেন আমাদের প্রাথমিকতা, যে মানুষ নিজেকে নিয়ে গর্ব করুক, নিজেকে সম্মানিত করুন। সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না, সরকার তাদের দরজায় পৌঁছে যাবে। আমরা দুয়ারে সরকার করেছি, আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি, পাড়ায় পাড়ায় গিয়ে রেশন দেওয়া হচ্ছে। সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান। 3টে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে। সকলের সহযোগিতা কামনা করব। এবং এতে আমি আগেও বলেছি, আবার বলি, 8,000 কোটি টাকার উপর খরচ হবে, সেটা স্যাংশন করা হয়েছে। এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে 180 দিনের মধ্যে। মানে এখানে 3 মাস বলছে, কিন্তু আমায় করতে হবে 2 মাস। কারণ আগে আমরা ঠিক করেছিলাম 2টো করে বুথ নিয়ে করবো, এখন আমরা ঠিক করেছি 3টে করে বুথ নিয়ে করবো। সেই জন্য এটা কমে যাবে টাইমটা, 60 দিনের মধ্যে হবে। এইটা হচ্ছে, আমি সিএসকে বলবো আজ থেকেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়ার জন্য। এটা আমি সিএসের হাতে তুলে দিচ্ছি অফিসিয়ালি, যদিও ওনার কাছে আছে সব। এটা ছিল আমাদের সরকারি প্রোগ্রাম ঘোষণা। এবার আমি সরকারি প্রোগ্রামের বাইরে, যদিও বাংলা রিলেটেড বলেই বলছি, দেখুন কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, ভুল করে আলিপুরদুয়ারে। এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে। এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন,
ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন, দাঙ্গা করছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন, মানুষ উচ্ছেদ করছেন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন, অনেক মানুষের নাম বাতিল করেছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায় তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ, শক্তিশালী থাকুক। এটা যদি কেউ চান, আসামি ল্যাঙ্গুয়েজে লিখেছে, আমি সৌম্যকে দিয়ে দিচ্ছি, সব প্রেসকে একটা করে কপি দিয়ে দেবে। আমি নিজে ভাষাটা পড়লাম, প্রথমে দেখে মনে করবেন ওটা বাংলা ভাষা, তা নয়। আসামি ভাষার সাথে বাংলা ভাষার কিছুটা মিল আছে, আমরা বুঝতে পারি, কিন্তু সবটা তো বুঝতে পারি না, কারণ সবটা সম্বন্ধে আমরা তো অভ্যস্ত নই। কিন্তু ডিটেলস ছুটিটা পুরো আমি বুঝতে পারলাম, লিখেছে আসামি ভাষায়। এবার দেখুন, বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, হয় হরিয়ানা থেকে, হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং অল এসপিকেও বলা হয়েছে যে এই নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে, মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। মানুষের বিস্ফোরণ গতকাল আপনারা দেখেছেন। কাউকে আমরা নিয়ে আসিনি, তারা নিজেদের তাগিদে এসছেন। এবং এটাও যদি চান, এটাতেও প্রায় নাম আছে 52 জনের। এটা যেহেতু সিক্রেট লেটার, আপনাদের আমি দিচ্ছি না, কিন্তু আপনারা যদি দেখতে চান লিস্টটা, আমি দেখিয়ে দিতে পারি, আমার কোনো প্রবলেম নেই। এই দেখুন ফুল পেজ লিস্ট, দেখুন ফুল পেজ লিস্ট, দেখুন ফুল পেজ লিস্ট। দেখুন ফুল পেজ লিস্ট, দেখুন ফুল পেজ লিস্ট, 52 পর্যন্ত সিরিয়াল। এই যে জেলাগুলো বললাম, সেই জেলাগুলো সব ইনভলভ আছে। এবার আপনারা সাংবাদিক বন্ধুরা আমায় বলুন তো, আপনারা তো সব জায়গায় যান, এটা তো ইন্ডিয়ান সিটিজেনদের রাইট। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো লোক যেতে পারে, কাজ করতে পারেন, রাইট টু ওয়ার্ক, এটা আমাদের সংবিধানে বলা আছে। আমাদের এখানেও যেমন 1.5 কোটি মানুষ কাজ করেন, তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন, ব্যবসা করেন, কেউ ইন্ডাস্ট্রিতে আছেন। কই আমাদের এখানে তো প্রবলেম হয় না? তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে, তাহলে বিজেপির প্রবলেমটা কোথায়? আর তারা যে নিজে থেকে গেছে তো তা নয়, তাদের স্কিল আছে বলে, ট্যালেন্ট আছে বলে নিয়ে গেছে। গুজরাটের মানুষদের যখন 2টো প্লেনে করে শিকলবন্দি করে নিয়ে আসা হলো, এটা গুজরাটের মানুষকে অপমান করা নয়, তার অস্মিতাকে অসম্মান করা নয়?
তেমনি মনে রাখবেন, গুরগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে, আসামে যাদের রেখে দিয়েছেন, উড়িষ্যায় যাদের রাখছেন, ছত্তিশগড়ে যারা রাখছেন, মধ্যপ্রদেশে যাদের রাখছেন, রাজস্থানে যাদের রাখছেন, দিল্লিতে যাদের রাখছেন, মনে রাখবেন, আমি জানি না কারায় বুদ্ধি দিচ্ছেন। নিশ্চয়ই বুদ্ধিভ্রম হয়েছে, বুদ্ধিভ্রষ্টা হয়েছে। পয়েলগাঁওতে যারা আক্রমণ করলো সেই জঙ্গিদের কেন অ্যারেস্ট করছেন না? মণিপুরে যে তাণ্ডব আজও চলছে, আসামের মুখ্যমন্ত্রী মহাশয়, আপনাকে সম্মান জানিয়েই বলছি, আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না, আপনি নাকি নর্থ ইস্টার্নের দায়িত্বে। এমনকি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয়, যিনি আবার নর্থ ইস্টার্নের চার্জেও আছেন, তারা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না। আর যত কিছু আপনাদের রাগ, বিদ্বেষ, বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অসম্মান, আমাদের ভাষার উপর অত্যাচার, ভাষা সন্ত্রাস, অস্মিতা, ভাষা আমাদের অস্মিতা, ভাষাকে আমরা মনে করি আমাদের সম্মান, সব মানুষের ভাষা, সব মানুষের সম্মান। আমি আবার বলছি, আই এম নট এগেনস্ট অফ এনি ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজেস। I love all the languages because unity in diversity is our origin. We have different states, different religions, different food practice, different culture. আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকি, এটাই ভারতবর্ষ। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু সেটা না করে বাংলা ভাষায় কথা বললেই মনে হচ্ছে যেন আমরা খুব অপরাধ করে ফেলেছি। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? আমি মনে করি অন্য ভাষায় কথা বলাও যেমন অপরাধ নয়, তেমনি আমাদের মাতৃভাষা, আমরা তো ছোটবেলায় বাংলাও শিখেছি, হিন্দিও শিখেছি, স্কুলে সংস্কৃতও শিখেছি ক্লাস 8 পর্যন্ত। তো যদি আমাদের আপত্তি না থাকে অন্য কোনো ভাষায়, তাহলে আপনারা কেন আমাদের ভাষাভাষী লোকেদের উপর অত্যাচার করছেন? এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না। ঘরে আগুন লাগলে জলে আগুন নেভাবেন কি করে? আগে তো ঘর সামলান। বাংলার দিকে তাকানোর দরকার নেই। বাংলা 1 নম্বরে আছে, বাংলা 1 নম্বরে থাকবে। আর বাংলার মেধা, বাংলার প্রতিভা, নাসা থেকে ভাষা মাথায় রাখবেন। হারভার্ড থেকে অক্সফোর্ড যান, গিয়ে ঘুরে আসুন। আমি একটা ছোট্ট বলছি, স্টোরির মতো, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। একবার মা দুর্গা, কার্তিক আর গণেশকে, যেহেতু আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যাল হয়, ইউনেস্কো ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল হেরিটেজ পেয়েছে, যে মা দুর্গা বলছেন কার্তিক আর গণেশকে, দেখি কে আমাকে সারা পৃথিবী তাড়াতাড়ি ঘুরে আসতে পারে, এই রকম টাইপের। হয়তো কথাটা ঠিক নাও হতে পারে, আমার ছোটবেলার স্মরণ থেকে বলছি। তখন কার্তিক ময়ূরপঙ্খী নিয়ে, ময়ূর নিয়ে ঘুরে, তার বাহন নিয়ে ঘুরে বেড়ালো সারা পৃথিবী। কিন্তু গণেশ শুধু মাকে প্রদর্শন করল। তখন মা বললেন, দেখলে তো, মাকে ঘোরা, মাকে নিয়ে ঘোরা, মাকে চারিপাশে ঘোরা মানে পৃথিবীকে ঘোরা। যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এগুলো বাংলার অবদান, জাগরণের অবদান, জাতির অবদান। আমরা আজও গর্ব করে বলি, ন্যাশনাল সং লিখেছেন ইন্ডিয়ার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর ন্যাশনাল অ্যান্থেম লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রামকৃষ্ণ বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, বিদ্যাসাগর বলুন, চিত্তরঞ্জন দাস বলুন,
ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা, যাই বলুন না কেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। গান্ধীজিও খুব ভালোবাসতেন বাংলাকে, যদিও পোরবন্দরে তার জন্ম, গুজরাটে, কিন্তু তিনি যখন দাঙ্গা হচ্ছিল তখন তিনি বেলেঘাটায় গান্ধী ভবনে বসেছিলেন ফ্রিডম অ্যাট মিডনাইটের দিন। কেন জানেন? যাতে দেশ ভাগের পরে কোনো দাঙ্গা না হয়, দাঙ্গা সামলাবার জন্য। তা মানে ভালোবাসতেন বলেই তো ছিলেন। বেলেঘাটায় গান্ধী ভবন আছে আমাদের। আমরা গান্ধীজিকে দেশের নেতা বলি, জাতির পিতা বলি। তখন কি ভাবি যে উনি কোন দেশ কোন রাজ্যে জন্মেছিলেন? সেটা ভাবি না, আমরা ভাবি উনি জাতির পিতা। দেশের নেতা কেমন হয়? দেশকে যিনি ভালোবাসেন তিনি হয় দেশের নেতা। সুতরাং মানুষকে ভালোবাসলে তবেই দেশকে ভালোবাসা যায়, আর মানুষকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যায় না। এইটুকুই আমার বলার ছিল। আমি ডকুমেন্টটা সিএস এর কাছে দিচ্ছি, কারণ যেহেতু ডকুমেন্টটা আমাদের কাছে এসছে। এই পর্যন্ত আজকে আমার বলার ছিল। তারপরে যদি এই সাবজেক্টের উপর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান। एक सवाल था पार्लियामेंट से जुड़ा हुआ। पहले आप बताओ, आप लोग तो हम जो कहते हैं वो आप कहते हैं, वो तो नहीं कहते हैं। आप लोगों के ऊपर तो रेस्ट्रिक्शन होता है, बीजेपी जो कह देता है वही आप लोग कह देते हैं। आप कर सकते हैं ना, हम जो बोलते हैं करने का हिम्मत है। आज तो दूरदर्शन को भी ले लिया, एएनआई को भी ले लिया, सबको ले लिया, लेकिन आप पूछिए, आपका पूछने का हक है। कल पार्लियामेंट में राज्यसभा में ऑपोजिशन एमएलए से मूव किया था नोटिस जस्टिस वर्मा के खिलाफ, उसके बाद ही वाइस प्रेसिडेंट जगदीप धनखड़ ने उसको एक्सेप्ट किया। आपकी उसको घुमा रहा है। देखिए, जो हमारा पता नहीं है, ये चीज आप लोग को तैयार करके देता है, आप करते हैं। इसका अंदर में और कुछ गड़बड़ है, देख लो। क्यों आप इसको डेकोरेशन किया है? ये आपका डेकोरेशन हो सकता है, और इसको जवाब दिए हम नहीं कर सकता है। इसको पार्लियामेंट्री कमेटी सब है, एमपीज लोग है, उसको सवाल करने का आदत है, वो जब मौका मिलेगा करेगा। लेकिन आप तो क्वेश्चन तैयार करके ले आया, रिप्लाई तैयार करके ले आया, आपको कैसे पता चला इसके लिए किया? यू कैनॉट डिसाइड द पॉलिटिकल पार्टीज फॉर व्हाट रीजन मिस्टर धनखड़ resigned. You cannot decorate that line. বাংলা ভাষা নিয়ে আপনি যেটা বলছেন, এক্ষেত্রে পার্লামেন্টে সেশন চলছে, সাংসদরা কি এই বিষয়টা নিয়ে কোনো মুভ করবেন? এবং আমাদের সবাই তো কালকে তো অভিষেক বলেছে, আপনারা দেখলেন যে আমরা এবার থেকে বাংলায় কথা বলবো, যারা বাংলা থেকে গেছে। অন্য ভাষাতেও কথা বলবো, কিন্তু বাংলাতেও আমরা বক্তব্য দেবো। পার্লামেন্টে একটা সুবিধা আছে, আমার সময় থেকে আমি জানি যে ট্রান্সলেটর আছে, যে কোনো কেউ যে কোনো ভাষায় কথা বলতে পারে। তাদের 1 ঘন্টা আগে নোটিশ দিতে হয়, এবং তখন ট্রান্সলেটররা সাইমেলটেনিয়াসলি ইংলিশ এবং হিন্দিতে ট্রান্সলেট করে দেয়। দুই, আমি আরেকটা কথা বলেছি, আমি বলেছি আমি যেখানেই যাব আমি সেখানে একটা করে ভাষা নিয়ে, ভাষা সন্ত্রাসের ওপর ধিক্কার জানিয়ে মিছিল করব। আমরা সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে 27 আর 28 আমাদের বীরভূমে প্রোগ্রাম আছে, কারণ আমাদের অনেক একটা এআরএম মিটিং হবে, আর তাছাড়াও আমাদের ব্রিজ উদ্বোধন আছে, আরও কিছু উদ্বোধনের প্রোগ্রাম আছে। ওগুলো করে দিলে তাড়াতাড়ি করে ব্রিজগুলো চালু হয়ে যাবে। কাজে ওখানেও কিন্তু আমি যখন যাব, আমি ভাষা নিয়ে একটা মিছিলও করব। You are from ANI? You are from ANI? No, Didi from PTI. PTI, okay. Then she is from ANI, na? Your friend? Yeah, from Pooja from Times Now. Times Now, okay. You, please. Bolo. I'm saying that Mr. Dhandar has resigned citing the reason of health issues. Now, how do you see that? I don't have any comments about it, because let us see the things. Let us watch. He is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay.
কেন ভোট পর্যন্ত, কেন সারা জীবন চালিয়ে যাবে। তৃণমূল যখনই এ ধরনের সন্ত্রাস হয়েছে তখন লড়াই করেছে, লড়বে। দিদি, আপনি বললেন যে অনেকের কাছে এরকম চিঠি এসছে। আমরা আগে দেখেছিলাম যখন এরকম কোনো মানুষকে সন্দেহ চোখে রেখে ডিটেনশনে ক্যাম্পে পাঠিয়েছে, তখন রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট পুলিশের কাছে লেটার যায়, কোয়েরি লেটার যায়। এখন কি সরকার থেকে কোনো স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন পুলিশের কাছে যাবে যে সরকারকে না জানিয়ে পুলিশ নিজেদের থেকে? তারা তো আগেই তাদের ভরে দিয়েছে, পরে তো আমরা জানতে পারছি, তখন আমাদের ইনফরমেশন আমরা দিয়ে দেবো। তাহলে এখানে যারা আছে তাদের সম্বন্ধেও এই কোয়ারি হবে তো, এখানে যে মানুষগুলো কাজ করে তাদের সম্বন্ধেও এই কোয়ারি যদি স্টার্ট করি আমরা, সেটা কি ভালো দেখাবে? আমি করতে চাই না, কারণ উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি। একটা ভাষায় কথা বলা কারো অপরাধ নয়। আজকে সাউথ ইস্ট পুরো এশিয়াতে বাংলা ভাষায় কথা বলার ভাষা হচ্ছে 2য় স্থানে, আর সারা পৃথিবীতে 5ম স্থানে। 30 কোটির বেশি মানুষ বাংলায় কথা বলে, এটা মাথায় রাখবেন পৃথিবীতে। আই থিঙ্ক হয়ে গেছে। আমার আবার ইউনিসেফের ওরা আসবে, আমার একটা মিট করতে হবে। একটা জিনিস সেখানে জিজ্ঞেস করা ছিল, সেটা হচ্ছে যে এই যাদের নিয়ে কোয়েরি করতে পাঠাচ্ছে তাদেরকে নির্দিষ্ট হোল্ডিং যাচ্ছে, মানে যে রাজ্য থেকে কোয়েরি পাঠাচ্ছে সেখানে 30 দিনের জন্য একটা হোল্ডিং ক্যাম্পে রেখে দেওয়া হচ্ছে। সেটা তো কালকে আপনাদের এই মিটিংয়ে দেখালাম। এটা ইল্লিগাল ডিটেনশন এবং অসম্মান আমাদের মাতৃভাষার প্রতি। এটা চ্যালেঞ্জ হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, ইট উইল বি চ্যালেঞ্জ অ্যাট প্রপার টাইম।